আমরা তিন বন্ধু, আমি, বিশু আর মধু। কলেজে আমাদের তিন বন্ধুর বেশ নামডাক। সকলেই আমাদের ভয় করে চলে, কারণ যেখানেই কোনো গণ্ডগোল বা কিছু বেহিসাবি দেখি সেখানেই আমরা উদয় হয়ে সব কিছু সামলে নিই। কলেজ জীবন ভালোই কাটছিল। যথাসময়ে ফাইনাল এক্সাম দিয়ে সকলে পাশ করি। এরপর আমরা স্থির করলাম আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। এই সমস্ত আলোচনা করার জন্য আমরা আমাদের বাড়িতে একটা আলোচনা সভার আয়োজন করি। সেখানে বাবার উপস্থিতিতে ঠিক হয় যে আমরা সকলে জবলপুর টেকনিক্যাল কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করব। কথা মতো আমরা তিনজন জবলপুরের উদ্দেশ্যে রওনা দিই। হাওড়া স্টেশন থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছাড়ে দুপুর 1:10 নাগাদ এবং জবলপুর পৌঁছয় পরদিন দুপুর 2:10 নাগাদ। কিন্তু ট্রেন লেট থাকার দরুন জবলপুর পৌঁছালাম সন্ধে 7টার সময়। ট্রেন থেকে নেমে দেখি চারিদিক ঘুটঘুটে অন্ধকার। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে কাছাকাছি একটা হোটেলে পৌঁছই। স্থির করি পরদিন সকালে কলেজ যাব। সেই মতো হোটেলের একটা রুম নিয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা কলেজের উদ্দেশ্যে রওনা দিই। কলেজে পৌঁছে আমরা যথারীতি ভর্তির জন্য অফিসে যোগাযোগ করি। 2 বছরের কোর্সের জন্য আমরা ভর্তি হই এবং হোস্টেলে একটা রুম আমাদের 3 জনের জন্য অ্যালট হয়। পরদিন আমরা আমাদের জিনিসপত্র নিয়ে হোস্টেলে এসে উপস্থিত হই। ঘরে ঢুকতেই দেখি এক পাশে একটা বড় খাট আর অপর পাশে একটা ছোট খাট আছে, সাথে একটা টেবিলও। 2টো চেয়ার বর্তমান। আমি ছোট খাটটা দখল করি এবং অপর খাটটা ওদের দুজনকে ব্যবহার করতে বলি। বিকেলের পড়ন্ত রোদে আমরা জায়গাটা একটু ঘুরে দেখার জন্য বাইরে একটু হাঁটতে গেলাম। বেরোবার সময় দারোয়ান আমাদের বলল, হ্যাঁ বাবু, নতুন জায়গায় এসেছেন, বেশি দূরে যাবেন না, আর সন্ধ্যে 7টার মধ্যে হোস্টেলে ফিরে আসবেন। আচ্ছা আচ্ছা, এই বলে আমরা চলে গেলাম। রাতে খাওয়ার পর আমরা যে যার মতো শুয়ে পড়লাম, কারণ কাল সকালে প্রথম কলেজ শুরু হবে, তাড়াতাড়ি যেতে হবে। শোয়ার কিছুক্ষণ পর মধুর নাক ডাকার আওয়াজ পাওয়া গেল। কিন্তু আমার চোখে ঘুম আসছে না। একে নতুন জায়গা, তার উপর আমার খালি মনে হচ্ছে কেউ যেন জানালা দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। একটা অস্বস্তি ভাব ঘিরে ধরেছে আমাকে। পরদিন সকালে কলেজে যাওয়ার পথে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, দারোয়ানজি, আপনি রুম নাম্বার 307-এর ব্যাপারে কিছু জানেন? কেন বাবু, কিছু সমস্যা হয়েছে নাকি? আমি বললাম, না, কাল রাতে ভালো ঘুম হয়নি। খালি মনে হচ্ছিল কে যেন জানলা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ও কিছু না বাবু, নতুন জায়গায় এসেছেন তো তাই। কয়েকদিন পর ও সব ঠিক হয়ে যাবে। এরপর আমরা ক্লাসে চলে গেলাম। সারাদিন ক্লাস করে রুমে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বিকেলবেলায় আমরা অন্য দিনের মতোই একটু ঘুরতে বেরোলাম। ঘুরতে ঘুরতে আমরা দূরে একটা ছোট টিলা দেখতে পেলাম।
একটু এগোতেই দেখি টিলার পাশ দিয়ে প্রায় 30 ফুট গভীর একটা খাদ নিচে নেমে গেছে ও তার পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে চলেছে। আমরা তিনজনেই এই সুন্দর দৃশ্য দেখছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল নদীর পাড়ে একটা ছোট পাথরের দিকে। দেখলাম আমাদেরই বয়সী একটা ছেলে উদাস হয়ে বসে আছে। আমি বিশুকে বললাম, বিশু, দেখ ওখানে একটা ছেলে বসে আছে, চল তো দেখি কি ব্যাপার। কোথায় ভাই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মধু, তুই কি কাউকে দেখতে পাচ্ছিস ওখানে? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এসব ছাড় না, চল ভাই, অন্ধকার হয়ে এসেছে এমনিতেও, হোস্টেলে ফিরে যাই। অগত্যা আমরা হোস্টেলে ফিরে যাই, কিন্তু আমার মনটা খচখচ করতে লাগলো। আমি যেটা দেখতে পেলাম সেটা অন্যরা কেনই বা দেখতে পেল না। যথারীতি রাতের খাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। কত রাত তা ঠিক জানি না। আধো ঘুমের মধ্যে আমার মনে হলো কে যেন আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি ধরমর করে বিছানার ওপর উঠে বসতেই সে মুখে আঙুল দিয়ে বলল, আমি শান্ত হতেই সেই মূর্তি বলল, আমার নাম ছিল শান্তনু মুখার্জি। আমিও তোমাদের মতোই এই কলেজে ভর্তি হয়েছিলাম, এই ঘরেতেই থাকতাম। আমাকে ভয় পেও না, পারলে আমার একটা উপকার করে দাও। কাল সন্ধেবেলায় ওই টিলাটার কাছে আসো, এখন তুমি ঘুমোতে পারো। এই বলে সে হাওয়ায় মিলিয়ে যায়। পরদিন যথারীতি ক্লাস করে রুমে ফিরে মধু ও বিশুকে কাল রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। আমরা কোনো কিছুকেই সেইভাবে ভয় পাই না। আমার কথা শুনে বিশু ও মধু বলল, চল একবার গিয়ে দেখি, যদি আমাদের দিয়ে কারোর কোনো উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, চল। এই বলে আমরা তিনজন ওই টিলাটার কাছে গেলাম। তখন সন্ধ্যের অন্ধকার আস্তে আস্তে সমস্ত পরিবেশ দখল করতে চলেছে। আমি আস্তে আস্তে ডাকলাম, শান্তনু, শান্তনু, আমি এসেছি, তুমি কোথায়? টিলাটার পাশ থেকে আওয়াজ এলো, আমি এইখানে, এদিকে এসো। টিলাটার কাছে যেতেই দেখি একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ও তো কালকে সেই ছেলেটা যে নদীর পাড়ে বসেছিল। এতক্ষণে মধু ও বিশু আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, বলো, আমি তোমাকে কিভাবে উপকার করতে পারি? আমি প্রতিহিংসার শিকার হয়েছি ভাই। খড়গপুর স্টেশনের কাছেই আমার বাড়ি। সেখানে আমার বাবার একটা মুদিখানার দোকান আছে। উনি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমাকে পড়তে পাঠিয়েছিলেন, কিন্তু কিছু খারাপ ছেলের জন্য আমার প্রাণ দিতে হয়। দিনের পর দিন আমার উপর র্যাগিং করা হয়েছিল, শেষে আমার প্রাণ নিয়ে নেয়। তোমরা যদি দয়া করে আমার মৃতদেহ আমার বাড়িতে পৌঁছে দাও তাহলে খুব উপকার হবে, কারণ আমাকে ওই টিলার নিচে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এখনো আমার মৃতদেহ ওখানেই পড়ে আছে। আমার বাবা মা কিছু জানে না। এসো আমার সাথে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
ওর কথা শুনে আমরা তিনজন স্তম্ভিত হয়ে রইলাম। তিনজনে মুখ চাওয়াচাওয়ি করলাম। একে অচেনা জায়গা, তার ওপর সন্ধে গড়িয়ে অন্ধকার নেমে এসেছে। আমি বললাম, শান্তনু, আমরা তো এখানে নতুন, পথঘাট কিছুই চিনি না। কাল সকালে বরং আমরা পুলিশ নিয়ে এসে তোমার মৃতদেহের ব্যবস্থা করব। এই বলে আমরা নীরবে সেখান থেকে চলে এলাম। সেদিন রাতে আমাদের কারুর আর ঘুম এলো না। পরদিন আমরা তিনজনে প্রিন্সিপালের কাছে গেলাম এবং ওনাকে সমস্তটা খুলে বললাম। সব শুনে উনি বললেন, বুঝলাম, কিন্তু আমি আন্দাজ করতে পারছিলাম এরম কিছু একটা ঘটেছে। আজ 7 দিন যাবৎ শান্তনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অলরেডি পুলিশে খবর দিয়েছি, কিন্তু কে বা কারা ওর সাথে এরম করেছে তা কি জানতে পেরেছ? না স্যার, সেসব কিছু জানি না। আমাদের এখন একমাত্র কাজ হলো শান্তনুর মৃতদেহটা তার বাড়িতে পৌঁছে দেওয়া। তাতেই ওর আত্মা হয়তো শান্তি পাবে। ঠিক আছে, আমি পুলিশে ফোন করে দিয়েছি, পুলিশ আসলো বলে। কিছুক্ষণ পর দুজন কনস্টেবল নিয়ে একজন অফিসার এসে হাজির হলেন। আমরা ওনাদের সাথে নিয়ে ওই টিলার নিচে গেলাম। সেখানে যেতেই দেখলাম একটা ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। দুজন কনস্টেবল মিলে ধরাধরি করে মৃতদেহটা তুলে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিয়ে খড়গপুরের দিকে রওনা দিল। আমরাও ফিরে যাব। ঠিক এমনই সময় কানের কাছে ফিস ফিসে গলায় শান্তনুর আওয়াজ ভেসে এলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমার কথা চিরকাল মনে থাকবে, ভালো থেকো।